২৪ বছর পর বাশার আল আসাদের সমাপ্তি। সিরিয়ার নতুন স্বাধীনতার ঘোষণা, বিদ্রোহীদের পথে পথে বিজয় উল্লাস। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে কাল আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। ঢাকা দিল্লি সম্পর্কে ইতিবাচক প্রভাবের আশা। স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য জরুরি। ভারতকে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কের দাবি। দেশের সুরক্ষা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখনই হুমকির সম্মুখীন হবে, এই ঐক্য তো থাকতেই হবে। যেই পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা যাই, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। পঞ্চগড়ের সার সংকট চরমে, সরকারি ডিলারদের থেকে মিলছে না প্রয়োজনীয় সার, চড়া দাম গুনতে হচ্ছে চাষিদের। এবং দুবাইয়ে যুব এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, শিরোপা ধরে রাখার প্রত্যয় জুনিয়র টাইগারদের। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। সিরিয়ার রাজধানী দামেস্কে প্রবেশ করেই আসাদ সরকারের পতনের ঘোষণা দিল বিদ্রোহীরা। স্থানীয় সময় রোববার একে একে রেডিও, টেলিভিশন থেকে শুরু করে সরকারি কার্যালয়ে নিজেদের নিয়ন্ত্রণে নেয় তারা। এর পরপরই গণমাধ্যমের খবর আসে দেশ ছেড়ে পালিয়েছেন আসাদ। প্রথমে সিরীয় সেনাবাহিনী খবর অস্বীকার করলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে জানা যায় অজানার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন আসাদ। অন্যদিকে আসাদ সরকারের ২৪ বছরের শাসনের পতনে রাস্তায় নেমে এসেছেন সিরিয়ার মানুষ। আসাদের মূর্তিগুলোকেও ভেঙে ফেলেছেন। সরকার বিরোধী নানা স্লোগান দিয়ে আসাদ সরকারের পতন উদযাপন করছেন তারা। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে অংশ নিতে আগামীকাল ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও তাঁর সৌজন্য সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারতের মধ্যে এই প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে। এবারের এই বৈঠকে ভারতের অর্থায়নে উন্নয়ন প্রকল্প পুনরায় শুরু করা, ভিসা ব্যবস্থা সহজীকরণ, সরাসরি ফ্লাইট বাড়ানো এবং বাণিজ্য ও বিনিয়োগের বিষয়গুলো আলোচনা করা হবে বলে জানা গেছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন এবং সম্পর্ক স্বাভাবিক করতে পদক্ষেপ নেওয়ার সুযোগ হিসেবে দেখা হচ্ছে এবারের বৈঠকটিকে। সবশেষ ২০২৩ সালের নভেম্বরে নয়াদিল্লিতে দুই দেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এদিকে হিন্দু নিপীড়নের অভিযোগ তুলে ১০ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS সহ কয়েকটি সংগঠন। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ফরেন অফিস কনসালটেশনের বৈঠকে যোগ দিতে বিক্রম মিশ্রি ঢাকা আসছেন ৯ ডিসেম্বর। তার একদিন পরই সিভিল সোসাইটি অফ দিল্লি নামের একটি সংগঠনের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের এই ঘোষণা দেওয়া হলো। দিল্লি নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হলেও উদ্যোগটি প্রধানত RSS এর দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনার সহপ্রধান রজনীশ জিন্দাল শুক্রবার দিল্লিতে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন। সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়, দিল্লির সব বাজার কমিটি, আবাসিক এলাকার বাসিন্দাদের সংগঠন, চিকিৎসক, আইনজীবী, ছাত্র সংগঠন সহ ভারতের সর্বসাধারণকে ওই অভিযানে অংশ নিতে বলা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের ভাবমূর্তি নষ্টে চলছে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের ডাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন যুগপথ আন্দোলনের শরিক দলের নেতারা। তাদের মতে বাংলাদেশের সাথে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে ভারতকে ভাবতে হবে সমতা, ন্যায্যতার ভিত্তিতে। দেশি বিদেশি বিভিন্ন মহলের স্বার্থ হাসিলে ধর্মকে ব্যবহারের অপচেষ্টা মধ্যযুগীয় দাবি করে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্য জরুরি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাইফুল রিপনের রিপোর্ট।
একদিকে পতিত সরকারের দোসরদের অভ্যন্তরীণ নানা ষড়যন্ত্র, অন্যদিকে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের অবিরত চেষ্টায় ভারত, যার সবশেষ নজির ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে উগ্রপন্থীদের হামলা। এমন প্রেক্ষাপটে দেশের স্বার্থে জাতীয় ঐক্যের ডাক দিয়ে গেল সপ্তাহে ছাত্র সমাজ, রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সবাই একই পরিবারের সদস্য। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশ ভারত আওয়ামী লীগের দৃষ্টিতে দেখলে ভুল করবে বলে মনে করেন যুগপৎ আন্দোলনের নেতারা। ইউনূসের ডাকা জাতীয় ঐক্যের বৈঠকে এ নিয়ে বার্তা পাঠাতেও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। বার্তাটা যেমন দেশের মানুষকে আমরা দিতে চাইছি তাদের আস্থার জন্য, ভারত সহ গ্লোবাল যে কমিউনিটি তাদের কাছে আমরা এরকম একটা বার্তা দিয়েছি যে আমাদের মধ্যে রাজনীতি হয়তো বা মতাদর্শের কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা বা জাতীয় স্বার্থে বাংলাদেশের সকল মানুষ, রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ। যেই পরিস্থিতির মধ্যে দিয়েই আমরা যাই, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ, দৃঢ়, অবিচল, দম্ভ না, কারো কাছে মাথা নত করব না, এটাই আমরা জানিয়ে দিতে চাই আমাদের প্রতিবেশীকে এবং সমগ্র বিশ্বকে। বাংলাদেশের ভাবমূর্তি নষ্টে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় প্রধান উপদেষ্টার জাতীয় ঐক্যের ডাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করেন তারা। বাংলাদেশ অনেকগুলো বছর অনেক ঘটনার মধ্যে দিয়েও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণ দিয়েছে। এটা আমাদের নতুন করে প্রমাণ দেওয়ার দরকার আছে এরকম না। আমাদের ওই ইমেজটাকেই প্রাথমিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমাদের প্রতিবেশী, যেহেতু অন্য কিছু তাদের কাছে এখন করার নেই। সো আমাদের বিচলিত হওয়ার ব্যাপার নেই, আমাদের উত্তেজিত হওয়ার ব্যাপার নেই। দেশি বিদেশি যে কোনো স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্য বাস্তবায়নের হাতিয়ার হিসেবে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ালেও দেশের মানুষ ধৈর্যের পরিচয় দিয়েছে দাবি করে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্য জরুরি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ধর্মকে ব্যবহার করে যে বিভাজন, যে বিভক্তি, যে পোলারাইজেশন করার যে চেষ্টা, সেটা তো একটা গোষ্ঠীর রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য, আর তো কিছু না। সুতরাং কিন্তু এটার ভিকটিম তো হচ্ছে, এটা শিকার হচ্ছে যাদেরকে ব্যবহার করা হচ্ছে। এদের মধ্যে অনেক বুঝতেও পারছে না যে তারা কোথায় ব্যবহৃত হচ্ছে, কীভাবে হচ্ছে, এবং অন্যরা এখানে শিকার হচ্ছে। দেশের সুরক্ষা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখনই হুমকির সম্মুখীন হবে, এই ঐক্য তো থাকতেই হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ ইস্যুতে ভারতের পররাষ্ট্রনীতি চরমভাবে ব্যর্থ হওয়ায় বিকারগ্রস্ত আচরণ করছে দেশটি, এমন মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তারা বলছেন ভারতের পররাষ্ট্র সচিবের আসন্ন সফরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়তে পারে। এক্ষেত্রে বিগত 15 বছরের সম্পর্কের পর্যালোচনা হতে পারে বলে মত বিশ্লেষকদের। হাসান মাহমুদের রিপোর্ট। বাংলাদেশের বিরুদ্ধে তথ্য সন্ত্রাসের রেশ ধরে উগ্র হিন্দুত্ববাদীদের হামলায় ক্ষতিগ্রস্ত হয় আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশন, পোড়ানো হয় বাংলাদেশের জাতীয় পতাকাও। প্রতিবাদে বাংলাদেশেও ছড়িয়ে পড়ে ভারত বিরোধী বিক্ষোভ। ভারতীয়দের জন্য ভিসা সীমিত করে বাংলাদেশ সরকার। এরই মধ্যে সোমবার বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। ভারতীয় পররাষ্ট্র সচিবের আসন্ন সফর দুদেশের সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আমরা যে জুলাই বিপ্লবের পরে তরুণদের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকার অসাধারণ আত্মপ্রত্যয়ী, আত্মবিশ্বাসী, আত্মমর্যাদায় বিশ্বাসী এবং শক্তিশালী। এবং এই সরকার এত শক্তিশালী যে এতদিন ধরে সাউথ এশিয়াতে ভারতের যে জগদ্দল পাথরের মধ্যে চেপে থাকা যে হিজেমনিক স্ট্র্যাটেজি এবং হিজেমনিক থিওরি, হিজেমনিক ডমিনেশন, তা বাংলাদেশ প্রথমবারের মতো ভেঙে তছনছ করে দিয়েছে। বর্তমানে কৌশলগত দিক থেকে বাংলাদেশের অবস্থান অনেক বেশি শক্তিশালী। এ অবস্থায় দর কষাকষি করে ন্যায্যতার সম্পর্ক তৈরিতে জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। দক্ষিণ এশিয়ার অন্যান্য যে ছোট রাষ্ট্রগুলো আছে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, এখন জন্ম হলো আফগানিস্তান, আমরা যে আরও এগিয়ে যাই সেন্ট্রাল এশিয়াতে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, আমরা যদি আরও পাশে রাখি ইরান, তাহলে বিশাল মুসলিম যে একটা জোন রয়েছে, এবং দক্ষিণ এশিয়ার যে আমাদের ব্যতিপ্রতিম রাষ্ট্রগুলো রয়েছে, সেটা হিন্দু হোক,
বৌদ্ধ হোক মুসলিম হোক, তাদের সবার সাথে আমাদের একটা অর্থনৈতিক জোট হতে পারে এবং ওই অর্থনৈতিক সম্পর্ক যখন আমরা নির্মাণ করতে পারি, অলরেডি আমরা কিন্তু উই আর ইন দ্য মেকিং, তাহলে ভারত আমাদের জন্য কোনো ফ্যাক্টর হবে না। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হলে ক্ষতিগ্রস্ত হবে ভারতের অর্থনীতি, তাই নিজেদের স্বার্থেই তারা সম্পর্ক স্বাভাবিক রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশের টেলিকমিউনিকেশন, গার্মেন্টস, বিভিন্ন ক্ষেত্রে ভারতের বহু মানুষ চাকরি করে। আজকে যদি, এবং এই চাকরিগুলো অনেকাংশে অবৈধভাবে করে, বাংলাদেশের মানুষ যদি বিভিন্ন প্রয়োজনে ভারতে যাওয়া বন্ধ করে দেয় এবং বাংলাদেশে যে ভারতের এক্সপোর্ট আছে, বাংলাদেশের মানুষ যদি পণ্য বর্জন করা শুরু করে, তাহলে আমি মনে করি, এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি মোদী সরকারের বর্তমান অবস্থান অব্যাহত থাকে, তাহলে মোদী সরকারের অবস্থা শেখ হাসিনার মতো হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই তিনটে ঘটনা ঘটলে ভারতের ব্যবসায়ী, সুধী সমাজ, মধ্যবিত্ত কেউ ভালো থাকবে না, সবাই ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের স্বার্থ রক্ষায় কূটনৈতিকদের দক্ষতার সঙ্গে দর কষাকষির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে ছাত্র নাগরিক তোয়াক্কা করে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। শনিবার বিকেলে কুমিল্লার লাকসাম পাইলট হাই স্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে জিএম কাদেরের বক্তব্য প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই গণ আন্দোলনের শহীদদের রক্তের বিচার ও বিগত 15 বছরের গুম খুন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্ন প্রাসঙ্গিক নয়। এ সময় ভারতের বিরুদ্ধে কাউন্টার প্রোপাগান্ডা টিম গঠন করে গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ যে অপরাধ গত 15-16 বছর করেছে, তাদের এই অপরাধ আগামী 1000 বছরে সেগুলো হচ্ছে তাদের কোনো বিচারে 1000 বছর কারাগার দিলে সেই বিচার হবে না। সুতরাং আগে হচ্ছে বিচার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পুনর্বাসনের যে আলাপটি জাতীয় পার্টি দিচ্ছে, এটি একটি ফেসিবাদের আরেকটি দূষর। জাতীয় পার্টি আওয়ামী দূষর হিসেবে তারা ইতিহাসে হচ্ছে স্বীকৃত থাকবে। সুতরাং জাতীয় পার্টি কি বলল সেটি ছাত্র নাগরিক কোনো ধরনের তোয়াক্কা করে না। পঞ্চগড়ে রবি মৌসুমে সারের সংকট চরমে। চাহিদা মতো সার মিলছে না বিসিআইসি ও বিএডিসি ডিলারদের কাছ থেকে। ফলে অনিবন্ধিত ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে চড়া দামে নিতে হচ্ছে সার। সহকর্মী রাশিদুজ্জামান বাবুর তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। চলছে গম, ভুট্টা, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন ফসল চাষাবাদ মৌসুম। এই সময় সবচেয়ে বেশি দরকার হয় টিএসপি ও ডিএপি সার। সরকারি মূল্যে টিএসপি প্রতি বস্তা 1350 টাকা ও ডিএপি 1050। তবে গুটি কয়েক কৃষক এই সুবিধার আওতায় পড়েছেন। যদিও অসাধু ব্যবসায়ীরা সারের সংকট দেখিয়ে প্রতি বস্তা বিক্রি করছেন 1800 থেকে 2000 টাকায়, তবুও কৃষকরা বাধ্য হয়ে ডিলারদের কাছ থেকে কিনছেন চড়া দামে। এখন হচ্ছে আলুর সিজন, আমরা সার পাচ্ছি না, সারের দাম হচ্ছে বেশি। আলু, ভুট্টা, গম, মরিচ এগুলা আবাদের জন্য কীটনাশক সার লাগে। এখন আমাদের মনে হয় সঠিকভাবে সার উৎপাদন করতে পারতেছি না। সারের যে দাম, সারের বস্তা এখন 1900 টাকা। আগে সরকার নয় সিন্ডিকেট করছিল, এখন তো মনে করে যে দাম কথার কথা, এখন তো 1200 টাকা সার, 1900 টাকা। সারের যোগান দিতে বিকল্প পন্থায় কেনার অজুহাত ডিলারদের। এতে করে বস্তা প্রতি 500 থেকে 800 টাকা বেশি দাম পড়ছে বলে দাবি তাদের। যে পরিমাণ সারের বরাদ্দ প্রয়োজন ওই পরিমাণ কিন্তু হয় না। এই সার দিয়ে সারের বরাদ্দ আরও বাড়াইতে হবে। আর আমরা যেটুকু পরিমাণ সার পাই, বরাদ্দ পাই, এটুকু সঠিকভাবেই দেওয়ার পরও কৃষকের প্রয়োজন মেটে না। কৃষির আসলে কোনো সুযোগ নেই, মেমো দিই, এই অনুযায়ী আমরা সার দিই আর কি। দাম বেশি আসলে খুচরা যারা বিক্রি করে বাইরে ওরাই নিচ্ছে। অবশ্য জেলা প্রশাসক বলছেন, এবার আলুর আবাদ বাড়ায় সারের ঘাটতি পড়ছে। প্রতি মাসের স্বাভাবিক বরাদ্দ সার সঠিকভাবে কৃষকদের কাছে বিক্রির দাবি করেন তিনি। যদি কোনো ডিলার টাকা জমা দিতে দেরি করেন অথবা তার ব্যক্তিগত অবহেলার কারণে সার আসতে দেরি হয় এবং তার অবহেলার কারণে যদি কৃত্রিম কোনো সংকট সৃষ্টি হয়, বা আমরা যদি দেখতে পাই যে কোনো কৃষককে তিনি বলছেন যে আমি সারটা এনে কৃষকদেরকে দিয়েছি, বাট বাস্তবে যদি দেখতে পাই সেই কৃষক সারটি পান নাই, তাহলে কিন্তু আমরা সেই সমস্ত ডিলারদের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তবে এমন বক্তব্যে সন্তুষ্ট নন কৃষকরা। প্রশাসনের কড়া নজরদারির দাবি তাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। সাতক্ষীরায় চিকিৎসা শিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস 2018 সালে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি, যেখানে 15 জন শিক্ষক পদের বিপরীতে মাত্র 3 জন অস্থায়ী শিক্ষক দিয়ে চলছে কার্যক্রম। এতে চরম অব্যবস্থাপনায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ঠিকমতো পাঠদান না চললেও প্রতি বছর এ প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে গ্র্যাজুয়েট, যাদের সেবার মান নিয়ে উঠেছে প্রশ্ন। এসব গ্র্যাজুয়েটদের হাতে অপচিকিৎসার শঙ্কা সেবা প্রত্যাশীদের। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্য ও ছবিতে জানাচ্ছেন টুম্পা আফরোজ। চিকিৎসা সেবায় সহায়ক প্রতিষ্ঠান মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস, যেখানে রয়েছে পৃথক 2টি হোস্টেল। ন্যূনতম সুযোগ সুবিধা ছাড়াই এখানে শিক্ষার্থীদের খরচ গুনতে হচ্ছে নিয়মিত। ক্যান্টিনেও খেতে হয় নিজেদের অর্থ খরচ করে। টিউবওয়েল 2টি নষ্ট থাকায় বাইরে থেকে আনতে হয় পানি। আছে পুকুর, অথচ সেটিও ব্যবহারের অযোগ্য। নেই ব্যবহার উপযোগী খেলার মাঠ। এমনকি প্রতিষ্ঠানের ল্যাবরেটরি, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব সবকিছুই তালা বন্ধ থাকায় মেডিকেল বিষয়ক পর্যাপ্ত শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। আমাদের পর্যাপ্ত থাকার জায়গা নেই, হোস্টেল সবসময় অপরিচ্ছন্ন থাকে, নির্দিষ্ট কোনো পরিষ্কার করার কর্মী নাই। ক্লাস করি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, আমাদের পানির ব্যবস্থা নাই, আমরা পানি খেতে পারি না। আমাদের প্রতিষ্ঠানে লাইব্রেরি আছে, ল্যাব আছে, কখনো খোলা হয় না। দুদকের মামলার নামে এটা মোলাঝোলায় রাখছে, কোনোদিন আমাদেরকে হাতে কলমে ল্যাবে শেখানো হয় না। এ তো গেল সহশিক্ষা কার্যক্রম ও অন্যান্য সুযোগ সুবিধার দুরবস্থার চিত্র। এবার আসা যাক মূল পাঠদানে। 15 জন শিক্ষকের পদের বিপরীতে এই প্রতিষ্ঠানে নেই কোনো স্থায়ী শিক্ষক। মাঝে মাঝে বাইরে থেকে 2-3 জন শিক্ষক এনে পাঠদান কার্যক্রম চালালেও এখন সেটুকুও বন্ধ। উদ্বেগের বিষয় হচ্ছে, ঠিকমতো পাঠদান না চললেও বছর বছর বিভিন্ন ট্রেডে পাশ করে শিক্ষার্থীরা চাকরি নিচ্ছে বিভিন্ন চিকিৎসা সেবাদান প্রতিষ্ঠানে। এতে এসব গ্র্যাজুয়েটদের দ্বারা অপচিকিৎসার আশঙ্কা সেবা প্রার্থীদের। অত্যাধুনিক ল্যাবরেটরি থাকার পরেও তারা ওটা ব্যবহার করতে পারছে না। তারা পুস্তকগত বিদ্যা অর্জন করতে পারলেও যে ব্যবহারিক যে বিদ্যাটা, বাস্তব যে বিদ্যাটা সেটা অর্জন করতে পারছে না। এখানে জিম থেকে শুরু করে যত সুযোগ সুবিধা থাকার দরকার, ল্যাব সহ কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। আমাদের দাবি দ্রুত যেন এর একটা সুস্থ ব্যবস্থা হয় এবং শিক্ষক দেওয়া হয়। জেলা সিভিল সার্জন সাতক্ষীরা 2টি শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকলেও তাকেই করা হয় সেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এতে তার পক্ষে এখানে সময় দেয়া কষ্টসাধ্য। এটির দুরবস্থার কথা স্বীকার করে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানান তিনি। সেখানে একজন প্রিন্সিপাল থাকার কথা, অনেকগুলো লেকচারার থাকার কথা, অফিস স্টাফ থাকার কথা, অন্যান্য স্টাফ থাকার কথা। সেখানে কোনো স্টাফের পদ সৃজন হয় না। আমি ওখানে সাময়িকভাবে দায়িত্ব পালন করছি। মূলত পদ সৃজন না হইলে এবং জনবলের পদায়ন না হইলে আসলে প্রতিষ্ঠান চালানো অত্যন্ত কষ্টকর। এসব অনিয়ম আর দুরবস্থা রোধে দ্রুত পদক্ষেপ চান এখানকার শিক্ষার্থীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাটে কমছে না নিত্যপণ্যের দাম, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা। কোন কোন পণ্যের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে, বিস্তারিত জানাবেন। ইশিকা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের মাসুয়া বাজার। এই বাজারে কিন্তু প্রতিদিনই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শহর এবং আশপাশের মানুষেরা কিন্তু বাজার করে থাকেন। তবে অনেক বাজার ঊর্ধ্বমুখীর খবরের মাঝে এই গত 2 দিন থেকে একটু যে শীতকালীন যে কাঁচা সবজি বা এই সবজিগুলোর দাম কিন্তু একটু 10 থেকে 20 টাকা করে প্রতি কেজিতে কমেছে। তো তবে অন্যান্য পণ্য যেটি যেমন সয়াবিন তেল, তার কিন্তু বোতলজাত সয়াবিন তেল কিন্তু 180 টাকা 90 টাকা কিন্তু মার্কেটে পাওয়া যাচ্ছে না, না যাওয়াটাই দোকানদাররা বলছেন। আর খোলা বাজারে যে সয়াবিন তেল বিক্রি হচ্ছে 190 থেকে 95 টাকা, আর সরিষার তেল বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা। অর্থাৎ একটা জিনিসের দাম যখন একটু কমে, তার কিন্তু আবার আরেকটা লাফিয়ে আরো 5টা পণ্যের দাম কিন্তু বাড়ে, এরকম ক্রেতারা জানিয়েছেন এবং ব্যবসায়ীরাও কিন্তু জানিয়েছেন। তো সর্বোপরি বলা যায় যে মাছের বাজার স্থিতিশীল। 250 থেকে 400 টাকা, 450 টাকা পর্যন্ত মাছের দাম বিক্রি হচ্ছে। তো আমি একজন ক্রেতার কাছে জানতে চাই যে আপনি তো বাজার করতে এসেছেন, তো বাজারের কি অবস্থা? বাজারে তো ভাই অনেক দামে সবকিছুর তো দাম।
তার মানে এরকম দাম হইলে তো আমরা তো হিমশিম খাইয়া যাচ্ছে সব জায়গায়, বুঝতে পারছেন? একটু নিয়ন্ত্রণ করেন আপনারা, দেখি কি করেন। আপনাদের কাছে একটাই আবেদন, আমরা জানি কিনে খাইতে পারি, এটাই আপনাদের কাছে আশা। ধন্যবাদ আপনাকে। আমি একজন বিক্রেতার সাথে কথা বলে জানতে চাই যে বাজার পরিস্থিতি, বাজারে একটু দাম বেশি ছিল, একটু কমায় গেছে, একটু কম, মানে বেগুন 30 টাকা, মূলা 15 টাকা 20 টাকা, কপি 40 টাকা কেজি, কাঁচামরিচ 60 টাকা কেজি। আমার দোকানে যা আছে সেটুকু দাম বলে দিন। আলু নতুন মনে করেন যে 110-20, পুরাতন 60-70, পুরাতন 70 টাকা কেজি। যা দাম ছিল আলুটার দামটা কমতিছে না, বুঝছেন? আচ্ছা, আলু উৎপাদনের জেলা আমাদের জয়পুরহাট, তো এই জয়পুরহাটেও আলুর দাম বেশি কেন মনে হচ্ছে? মানে আসলে এখনো আলুটা ঠিক মতো ওঠা হয়নি, যার জন্য একটু দামটা বেশি। তো কিছুদিনের মধ্যে মনে হয় দামটা কমিয়ে যাবে। এত সরবরাহ হচ্ছে কাঁচা সবজি, তারপরেও কিন্তু অন্য বছরের চেয়ে এবছরের কিন্তু বলা যায় ডবল দাম। ঠিক আছে, কিন্তু আসলে মানে আবাদ কম হচ্ছে, যার জন্য এই অবস্থা। বন্যা হওয়ার জন্য এই অবস্থা হয়ে গেছে। শুধু যদি বন্যা না হতো তাহলে দামটা আরো কম মনে হতো। ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানকার সাধারণ ক্রেতা এবং বিক্রেতারা উভয়ই যেটি জানিয়েছেন যে এটা মাঝপথের যে ব্যবসায়ীরা আছেন, যেটা পাইকারি যারা কিনে তাদের থেকে 20 টাকা 30 টাকা বেশি দিয়ে বিক্রি করে। তো বাজার মনিটরিং ব্যবস্থাটা জোরদার করা দরকার। সরকারের যে সংস্থাগুলো আছে বাজার মনিটরিং জোরদার করলে হয়তো কিছুটা নিয়ন্ত্রণে আসবে। এই ছিল আমার জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন স্টুডিওতে ইশিকার কাছে চলে যাচ্ছি। রেজা, অনেক ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট থেকে নিত্যপণ্যের দরদাম নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে। দেখছেন সংবাদ সকাল।